তন্ত্র শব্দটা শুনলেই কিন্তু আমাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খায়, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? চলুন আজ এই প্রাচীন জ্ঞানের একদম ভেতরে ঢুকে দেখি সত্যিটা আসলে কি। আচ্ছা, একবার ভাবুন তো, কেউ যখন তন্ত্র শব্দটা বলে আমাদের মাথায় ঠিক কি আসে, মানে প্রথম চিন্তাটা কি? আমার মনে হয় বেশিরভাগ মানুষের মনে একটা কমন ছবি ভেসে ওঠে। আর সেই ছবিটা হলো যৌনতা, তাই না? হ্যাঁ, বেশিরভাগ মানুষের কাছেই, আর এটা শুধু এখানে নয়, পাশ্চাত্যে তো আরও বেশি। তন্ত্র মানেই যেন সেক্স, এই ধারণাটা কিন্তু খুবই কমন। কিন্তু মজার ব্যাপার হলো এটা একটা বিশাল মহাজাগতিক পাজেলের বলতে পারেন ছোট্ট একটা অংশ মাত্র। আসল তন্ত্র এর থেকে অনেক অনেক বেশি কিছু। তাহলে চলুন এই যে ভুল ধারণাটা, এটাকে একটু দূরে সরিয়ে রাখি। দেখা যাক এর আসল রূপটা কি। মানে ট্র্যাডিশনালি তন্ত্র বলতে ঠিক কি বোঝানো হতো সেটা তো জানা দরকার, তাই না? এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারেই পরিষ্কার। একদিকে আধুনিক ওয়েস্টার্ন ধারণা, যেটা কিনা শুধু যৌন অনুশীলন আর তৃপ্তির মধ্যেই আটকে আছে, আর অন্যদিকে ঐতিহ্যবাহী তান্ত্রিক ভিউ, যেটা বলছে এটা জীবনের সমস্ত শক্তিকে ট্রান্সফর্ম করার একটা কমপ্লিট স্পিরিচুয়াল পথ। মানে এটা একটা টোটাল ফিলসফি অফ লাইফ। এই কথাটা শুনুন, কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে তন্ত্র আমাদের দৈনন্দিন জীবনের সব সাধারণ কাজ, এমনকি শ্বাস নেয়া, খাওয়া, ঘুম, সব কিছুকেই একটা পবিত্র আচারে পরিণত করার কথা বলে। কিন্তু তার মানে এই না যে তন্ত্র শুধু সাধারণ ভোগবিলাসের জন্য এসব করতে বলছে। আসল উদ্দেশ্যটা হলো জাগতিক কাজগুলোকে একটা স্পিরিচুয়াল লেভেলে নিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই ভুল ধারণাগুলো এলো কোথা থেকে? আচ্ছা, এটা বুঝতে হলে আমাদের তন্ত্রের দুটো মূল পথ বা ধারার কথা জানতে হবে। চলুন তাহলে সেই দুটো পথ সম্পর্কেই একটু জেনে নেওয়া যাক। তন্ত্রের একটা পথ হলো বামাচার, বা যাকে বলে লেফট হ্যান্ডেড পাথ। আর এখানেই আসে সেই বিখ্যাত পঞ্চমকার বা 5টি নিষিদ্ধ জিনিসের কথা। এই যে দেখছেন, মৈথুন বা যৌনমিলন, মদ্য বা মদ, মাংস, মৎস্য বা মাছ, আর মুদ্রা মানে ভাজা শস্য। সত্যি বলতে এই জিনিসগুলো নিয়েই যত বিতর্ক আর ভুল ধারণা। এখন এখানেই হলো আসল টুইস্ট। এই পঞ্চমকারের কিন্তু দুটো ইন্টারপ্রিটেশন আছে, দুটো ব্যাখ্যা। একটা হলো আক্ষরিক, মানে সত্যি এই জিনিসগুলো ব্যবহার করে সাধনা করা, যেটা কিন্তু খুবই বিরল আর শুধুমাত্র খুব উঁচু স্তরের সাধকদের জন্য। আর দ্বিতীয়টা, যেটা আসলে অনেক বেশি প্রচলিত, সেটা হলো সিম্বলিক বা প্রতীকী। যেমন ধরুন, এখানে মদ মানে কিন্তু অ্যালকোহল নয়, এটা হলো বিশুদ্ধ চেতনার যে আনন্দ সেইটা। আর যৌন মিলন মানে শিব আর শক্তির মিলন। সো লক্ষ্যটা ভোগ করা নয়, বরং আসক্তিকে অতিক্রম। আচ্ছা, তাহলে আশা করি ভুল ধারণাগুলো কিছুটা হলেও পরিষ্কার হলো। এবার চলুন তন্ত্রের আসল ফাউন্ডেশন বা ভিত্তির দিকে তাকাই। তন্ত্র আসলে নিজেকে ট্রান্সফর্ম করার জন্য কয়েকটা অসাধারণ শক্তিশালী টুলের কথা বলে। আর এর একেবারে কেন্দ্রে আছে শক্তির ধারণা। শক্তি হলেন সেই কসমিক ফেমিনিন পাওয়ার, সেই ক্রিয়েটিভ এনার্জি যা পুরো ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। তন্ত্রের পুরো সাধনাটাই কিন্তু এই শক্তিকে নিজের ভেতরে জাগিয়ে তোলাকে কেন্দ্র করে। এরপর দ্বিতীয় টুলটা হলো মন্ত্র। মন্ত্র মানে তো আমরা জানি পবিত্র ধ্বনি বা স্যাক্রেড সাউন্ড। এটা আসলে কোনো দেবতা বা কসমিক ফোর্সের সাউন্ড ফর্ম। এটা মনকে ফোকাস করতে আর সেই ঐশ্বরিক শক্তিকে নিজের মধ্যে আহ্বান করতে সাহায্য করে। আর 3 নম্বর টুলটা হলো যন্ত্র। যন্ত্র মানে কোনো মেশিন নয়, এখানে যন্ত্র হলো স্যাক্রেড জিওমেট্রি বা পবিত্র জ্যামিতি। এই যে জ্যামিতিক ডায়াগ্রামগুলো দেখছেন, এগুলো মহাবিশ্বের গঠনের প্রতীক। আর মেডিটেশনের জন্য এটা একটা অসাধারণ শক্তিশালী টুল। এই যে দেখুন, এটা হলো শ্রীযন্ত্র। একে বলা হয় যন্ত্রের রানী বা কুইন অফ যন্ত্রাস। এই যে জটিল নকশাটা দেখছেন, এটা একই সাথে পুরো কসমস এবং আমাদের মানবদেহ দুটোরই প্রতীক। কি অসাধারণ একটা ধারণা, তাই না? যে পুরো মহাবিশ্বের ব্লুপ্রিন্টটা আমাদের নিজেদের মধ্যেই আছে। তো এবার আমরা তন্ত্রের আরও গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা এখন কথা বলবো তন্ত্রের একেবারে হার্ট বা হৃদয় নিয়ে, আর সেটা হলো 10 মহাবিদ্যা, অর্থাৎ 10 জন মহাজ্ঞানী দেবী। 10 মহাবিদ্যা মানে হল 10 গ্রেট নলেজেস বা 10 মহাজ্ঞান। দেখুন, এরা কিন্তু শুধু পুজো করার জন্য দেবী নন, এরা হলেন সেই ডিভাইন মাদারেরই 10টা আলাদা রূপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই যে জ্ঞান, এই যে দেবীরা, এরা আসলে আমাদের নিজেদের চেতনারই এক একটা দিক। আমাদের ভেতরেই এরা আছেন। এই ডিভাইন ফেমিনিন এনার্জির রেঞ্জটা যে কত বিশাল সেটা বোঝানোর জন্য চলুন আমরা 10 জনের মধ্যে থেকে একেবারে দুটো কন্ট্রাস্টিং মানে বিপরীতধর্মী দেবীর সঙ্গে পরিচিত হই।
প্রথমেই আসছেন কালী। আমার মনে হয় এনাকে চেনেন না এমন কেউ নেই, কিন্তু ইনি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত আর সবচেয়ে বেশি মিসআন্ডারস্টুড একজন দেবী। ইনি হলেন ট্রান্সফরমেশনের দেবী, মানে চরম রূপান্তরের দেবী। এই কথাটা দেখুন, তিনি কালো, ধ্বংসাত্মক, ভয়ঙ্কর রূপের এবং অপ্রত্যাশিত। এটাই কালীর আকর্ষণ। তার রূপটা হয়তো ভয়ঙ্কর, তিনি ধ্বংসের প্রতীক, কিন্তু তার আকর্ষণকে এড়ানো যায় না, কারণ আমরা সবাই জানি পুরনো কিছু ধ্বংস না হলে তো নতুন কিছু সৃষ্টি হতে পারে না। তো কালী কিসের প্রতীক? তিনি সময়, মৃত্যু আর সবচেয়ে বড় কথা আমাদের ইগো বা অহংকারের ধ্বংসের প্রতীক। স্পিরিচুয়াল পথে এগোতে গেলে তো ইগোকে ভাঙতেই হবে। কালী হলেন সেই ব্রেক থ্রুয়ের শক্তি, আর এই ধ্বংসের মাধ্যমেই আসে আসল লিবারেশন বা মুক্তি। আর এবার দেখুন একেবারে বিপরীত একটা চিত্র। ইনি হলেন ত্রিপুরা সুন্দরী, নামের মধ্যেই আছে পরিচয়, ত্রিভুবনের সৌন্দর্য। ইনি হলেন সৌন্দর্য, ভালোবাসা আর অ্যাবসলিউট ব্লিজ বা পরম আনন্দের প্রতীক। তাহলে দেখুন, একই ডিভাইন মাদারের দুটো রূপ। একদিকে কালী, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক, অন্যদিকে ত্রিপুরা সুন্দরী, সৌন্দর্য আর আনন্দের প্রতিমূর্তি। তন্ত্র এটাই শেখায় যে ডিভাইন এনার্জি, সে কিন্তু আমাদের ভালো মন্দ, সুন্দর অসুন্দরের ধারণার অনেক ঊর্ধ্বে। তিনি এই পুরো অস্তিত্বকেই নিজের মধ্যে ধারণ করে আছেন, তার সবটা নিয়েই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই যে কোটেশনটা, দেবী আমাদের কেবল জ্ঞান দেন না, তিনিই জ্ঞান। মানে শক্তি বা দেবী শুধু আমাদের জ্ঞান দেন না, তিনি নিজেই হলেন সেই জ্ঞান। তন্ত্রের আসল লক্ষ্যটাই হলো সেই পরম চেতনার একটা সরাসরি এক্সপিরিয়েন্স করা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? তন্ত্র আমাদের এটাই শেখায় যে এই যে কসমিক ফোর্সগুলো, মানে কালীর সে ট্রান্সফরমেটিভ পাওয়ার থেকে শুরু করে সুন্দরের আনন্দ পর্যন্ত, এই সব কিছু কিন্তু বাইরে কোথাও নেই, এগুলো আমাদের সবার ভেতরেই আছে। এখন আসল প্রশ্নটা হলো, আমাদের নিজেদের ভেতরে কোন শক্তিটা জেগে ওঠার অপেক্ষায় আছে? কোন শক্তিটাকে আমরা বোঝার চেষ্টা করব?